28শে অগস্ট 2023-এ 19 বছরের শিবলি সাদিক হৃদয় নিজের মা নাহিদ আক্তারকে ফোন করে। ছেলের আওয়াজটা শুনে নাহিদের বুকটা ছ্যাদ করে উঠল, কারণ ওর আওয়াজটা শুনে মনে হচ্ছিল যেন শিবলি অনেক বড় একটা বিপদে পড়ে গেছে। কই বাবা, তুই কোথায় আছিস? কেমন আছিস তুই? শিবলি ওর মাকে বলে যে কয়েকজন ছেলে ওকে কিডন্যাপ করে নিয়েছে আর ওর উপর অনেক বেশি টর্চার করা হচ্ছে। নাহিদের কিছু বুঝে ওঠার আগে বা ছেলেকে কিছু জিজ্ঞাসা করার আগেই ফোনটা কেটে যায়। নাহিদ ভাবতেই থাকেন যে ছেলে তো কাজে গেছে, তাহলে ওর কি এমন হলো। ঠিক তখনই শিবলির নাম্বার থেকে নাহিদের মোবাইলে আবার ফোন আসে। নাহিদ হুড়মুড়িয়ে ফোনটা ধরে, কিন্তু এইবার ফোনে ওনার ছেলে শিবলি নয়, বরং কোনো একজন অচেনা মানুষের আওয়াজ শোনা যায়। ছেলের খবর জানতে চাইলে সেই অচেনা মানুষটা নাহিদ আক্তারকে শিবলির বদলে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপরে যা ঘটে তা শুনলে আপনার কয়েক রাতের ঘুম চলে যাবে, আর আপনি মানুষ আর জন্তুর মাঝখানে পার্থক্য করতে পারবেন না। তো কি পুরো ঘটনা আর কি হয়েছিল শিবলি সাদিক হৃদয়ের সাথে, চলুন আগে জানবার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক এক মর্মান্তিক এবং অকাল্পনিক নৃশংসতার ভয়াবহ কাহিনী। শিবলি সাদিক হৃদয়ের জন্ম চট্টগ্রামের একটা গরিব পরিবারে হয়। শিবলির বাবা মোহাম্মদ সাফি একজন ট্রাক ড্রাইভার ছিলেন, আর ওর মা নাহিদা আক্তার একজন গৃহবধূ ছিলেন। শিবলি ছোট থেকেই পড়াশুনোয় বেশ আগ্রহী ছিল আর জীবনে অনেক উচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখত। এই স্বপ্ন পূরণের জন্যই ও ছোট থেকেই চাকরি করতে শুরু করে দিয়েছিল, যাতে শিবলি নিজের কলেজের ফিস নিজেই ভরতে পারে। শিবলি 19 বছর বয়সেই নিজের বাড়ির থেকে একটুই দূরে থাকা একটি মুরগির পোল্ট্রি ফার্মে চাকরি জয়েন করে নেয়। কাজের প্রতি ওর নিষ্ঠা আর সৎ চরিত্র থেকে প্রভাবিত হয়ে কয়েক মাসের ভেতরেই সেই পোল্ট্রি ফার্মের মালিক শিবলিকে একজন সাধারণ কর্মচারী থেকে সোজা ফার্মের ম্যানেজার বানিয়ে দেয়। সবকিছু একদম সুন্দরভাবে চলতেছিল। শিবলি স্যালারি থেকে নিজের পড়াশুনোর খরচের সাথে সাথে নিজের বাবাকেও আর্থিকভাবে সাহায্য করতে আরম্ভ করে দিয়েছিল। পাড়া প্রতিবেশীদের মতে শিবলি সাদিক হৃদয় একজন দায়িত্ববান এবং সৎ চরিত্রের ছেলে ছিল। পোল্ট্রি ফার্মে কাজ করাকালীন শিবলি সেখানে অনেক কয়েকজন বন্ধুও হয়ে গেছিল। কিন্তু চাকরি করার সময় পোল্ট্রি ফার্মে ওর যতগুলো বন্ধু হয়েছিল তারা সবাই শিবলির থেকে বয়সে 5-6 বছর বড় ছিল। বয়সে ছোট হওয়া সত্ত্বেও শিবলি ওদের সবার থেকে উঁচু পোস্টে ছিল, কারণ শিবলি একজন শিক্ষিত ছেলে ছিল। আর শিবলি নিজের কাজের প্রতিও অনেক নিষ্ঠাবান ছিল, আর পোল্ট্রির বাকি কর্মচারীদেরও সৎভাবে কাজ করতে বলতো। সেই কারণেই ওর অনেক সময় নিজের বন্ধুদের সাথেও মুখ কালাকালি হতো। শিবলির জীবনে সবকিছু একদম রুটিন মাফিক চলতেছিল। রোজ সকালে কলেজ, ফিরে এসে পোল্ট্রি ফার্মে যাওয়া আর বিকেলে কাজ শেষ করে বাড়ি ফিরে আসা। এইভাবেই 28 অগস্টে শিবলি রোজের মতোই নিজের কাজে যায়। রুটিন মতে সেই দিনও রাতে বাড়ি ফিরে আসার কথা, কিন্তু শিবলি সেই রাতে বাড়ি ফিরে না। অনেকবার আগে এমনও হয়েছিল যে বিকেলে পোল্ট্রি ফার্মে কোনো আর্জেন্ট কাজের জন্য শিবলির বাড়ি ফিরতে দেরি হয়। সেই দিনও নাহিদা ভাবেন যে হয়তো তেমনই কোনো কাজের জন্য ওনার ছেলের ফিরতে দেরি হচ্ছে। কিন্তু যত সময় পার হতে থাকে তেমনই নাহিদার চিন্তাও বাড়তে থাকে। এরপর যখন রাত বেশি গভীর হয়ে যায় তখন নাহিদা ছেলেকে ফোন করেন, কিন্তু শিবলি ফোনটা ধরে না। নাহিদা অনেকবার চেষ্টা করেও ছেলের সাথে যোগাযোগ করতে পারেন না। উনি তাও আশায় থাকেন যে ছেলে শিগগিরই বাড়ি ফিরে আসবে, হয়তো কাজের চাপটা আজকে একটু বেশি। এইভাবেই অপেক্ষা করতে করতে রাত কেটে ভোর হয়ে যায়, কিন্তু শিবলি না তো বাড়ি ফিরে আর না ওর মার ফোনটা ধরে। এখন শিবলির মা বাবার অনেক চিন্তা বেড়ে যায়।
উনারা ছেলের খবর নিতে পোল্ট্রি ফার্মে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছিলেন কি তখনই নাহিদার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ছেলের নামটা দেখে নাহিদা তাড়াতাড়ি ফোনটা ধরে। তিনি জানতেন না যে এই ফোন কলটা উনাদের পুরো পৃথিবীটাকে উল্টে দিতে যাচ্ছিল। ফোনে ছেলের নামটা দেখে নাহিদার একটু সুস্তি হলেও ফোনটা ধরতেই মায়ের মন বুঝে যায় যে ছেলে নিশ্চয়ই কোনো বিপদে আছে। জিজ্ঞাসা করাতে শিবলি মাকে জানায় যে কয়েকজন ছেলে গত 12 ঘন্টা ধরে ওকে কিডন্যাপ করে অনেক মারধর করছে, আর বর্তমানে ওকে কোনো একটা শেডে আটকে রাখা হয়েছে। কিন্তু শিবলি নিজের মায়ের সাথে আর কিছু কথা বলার আগেই ফোনটা হঠাৎ কেটে যায়। এখন নাহিদা প্যানিক করতে শুরু করে আর নিজের ছেলের মোবাইলে বারবার ফোন করতে থাকেন। কিন্তু ফোনে আসা ভয়েস নোট দিয়ে উনি বুঝে গেছিলেন যে কেউ ওনার ফোনটা কেটে দিচ্ছিল। উনি রেডি হয়ে ছেলের খোঁজ নিতে বার হতেই যাচ্ছিলেন কি তখনই শিবলির নাম্বার থেকে ওনার মোবাইলে আবারও ফোন আসে। নাহিদা হুড়মুড়িয়ে ফোনটা ধরেন, কিন্তু ওপার দিক থেকে যেটা আওয়াজ শোনা যায় সেটা ওনার ছেলের নয়, অন্য একটা অচেনা কণ্ঠস্বর। সেই অচেনা মানুষটা নাহিদাকে বলে, আমরা তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছি আর বর্তমানে ও আমাদের কবজায় আছে। নিজের ছেলের ভালো চাইলে এই নাম্বারে আর ফোন করবেন না, আর হ্যাঁ, ভুলেও পুলিশকে খবর দেওয়ার চেষ্টাও করবেন না। অপহরণকারীরা নাহিদাকে এও বলে যে আপনি যদি শিবলিকে জীবিত দেখতে চান তাহলে 15 লাখ টাকার বন্দোবস্ত করুন। টাকাটা কখন আর কোথায় দিতে হবে তা আমরা পরে ফোন করে জানাবো। এই কথাটা বলেই ফোনটা কেটে যায়। শিবলিদের পরিবার অনেক গরিব ছিল, তাই 15 লাখ টাকা তো কি, 1 লাখ টাকাও জোগাড় করা শিবলির মা বাবার জন্য অনেক কষ্টের ছিল। কিন্তু এখানে প্রশ্ন ছিল ওনাদের একমাত্র সন্তান শিবলির প্রাণের। টাকা জোগাড় করার জন্য নাহিদা আর মোহাম্মদ সাফি মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল। ওনারা নিজেদের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছিলেন। একটানা 3 দিন মানুষের দরজায় দরজায় ঘুরেও শিবলির মা বাবা 15 লাখ টাকা জোগাড় করতে পারেননি। এরপর 30 আগস্ট আবারও অপহরণকারীরা ওনাদের ফোন করে। ফোনটা ধরেই শিবলির মা বাবা কিডন্যাপারদের জানিয়ে দেন যে শত চেষ্টা করেও ওনারা 15 লাখ টাকা জোগাড় করতে অসক্ষম হয়েছেন। কিন্তু আশ্চর্যভাবে কিডন্যাপাররা ওনাদের কথা মেনে নেয়। মনে হচ্ছিল ওরা আগের থেকেই জানতো যে শিবলির মা বাবা এতটা টাকা জোগাড় করতে পারবেন না। কিডন্যাপাররা যেন আগের থেকেই শিবলিদের পরিবারের আর্থিক অবস্থার কথা জানতো। অপহরণকারীরা তখন মোহাম্মদ শাফিকে 2 লক্ষ টাকা জোগাড় করে দেওয়ার দাবি রাখে। এই টাকাটা জোগাড় করার জন্য মোহাম্মদ শাফি ওদের থেকে আরো 4 দিনের সময় চেয়ে নেয়। এই 2 লক্ষ টাকা জোগাড় করাটাও ওনাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। ওনারা লিটারেলি দরজায় দরজায় টাকার জন্য ভিক্ষা করতে শুরু করে দিয়েছিলেন। ফাইনালি দুয়ারে দুয়ারে ঘোরার পর শিবলির মা বাবা 2 লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছিলেন। এরপর নাহিদা আর মোহাম্মদ সাফি কিডন্যাপারদের ফোনের অপেক্ষা করতে থাকেন। 4 সেপ্টেম্বরের দুপুরবেলা কিডন্যাপারদের ফোন আসে আর ওরা মোহাম্মদ শাফিকে টাকা নিয়ে বন্দরবনের দুলাপাড়াতে আসতে বলে। সাথে ওরা মোহাম্মদ শাফিকে ওয়ার্নিংও দেয় যে উনি যদি এই ব্যাপারে কাউকে জানায় অপহরণকারীরা শিবলিকে মেরে ফেলবে। মোহাম্মদ শাফি নিজের ছেলের প্রাণের কোনো ঝুঁকি নিতে চাননি, তাই উনি কাউকে কিছু না জানিয়ে টাকা নিয়ে একাই বন্দরবনের উদ্দেশ্যে রওনা হন। বন্দরবন পৌঁছে মোহাম্মদ শাফি কিছুক্ষণ অপেক্ষা করার পর 2 ছেলে মুখোশ পরে সেই স্থানে এসে দাঁড়ায়। ওরা মোহাম্মদ শাফির থেকে 2 লক্ষ টাকাটা নিয়ে এটা বলে সেখান থেকে চলে যায় যে আপনার ছেলে বাড়ি পৌঁছে যাবে। মোহাম্মদ শাফি এটা ভেবে খুশি খুশি বাড়ি ফিরে আসেন যে ফাইনালি উনি নিজের ছেলেকে দেখতে পাবেন। কিন্তু বাড়ি ফিরে উনি দেখে যে শিবলি তো তখনও বাড়ি আসেনি। মোহাম্মদ শাফি আর নাহিদা দুয়ারে বসে ছেলের অপেক্ষা করতে থাকেন। একে অপরকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলেন যে হয়তো রাস্তায় ট্রাফিক জ্যামে ফেসে রয়েছে, বা হয়তো অনেক দূরের থেকে আসতে হচ্ছে, তাই শিবলির দেরি হচ্ছে। এমনভাবেই সান্ত্বনা দিতে দিতে রাত গড়িয়ে আসে, কিন্তু শিবলির কোনো খবর আসে না। এইভাবেই ছেলের অপেক্ষা করতে করতে শিবলির মা বাবা আরো 3 দিন পার করে দেন। এখন দিন আসে 7 সেপ্টেম্বর।
টাকা দেওয়া 3 দিন পার হয়ে গেছে। 28 অগস্টে শিবলি কিডন্যাপ হয়েছিল, আর এখন ছিল 7 সেপ্টেম্বর। শিবলি কিডন্যাপ হওয়া 10 দিন পার হয়ে গেছে। ভাবুন ওর মা বাবার মনটা কেমন লাগছিল। ভয়, অসহায়তা, রাগ, কষ্ট, সব ধরনের ইমোশন ওনাদের একসাথে ঘিরে ধরেছিল। এখন ওনাদের শিবলির ফোনে ফোন করা ছাড়া ছেলের খবর জানবার আর কোনো রাস্তা ছিল না। কিন্তু হাজারবার ফোন করলেও শিবলির ফোনটা কেউ ধরছিল না। অবশেষে কোনো উপায় না পেয়ে 7 সেপ্টেম্বরের বিকেলে মোহাম্মদ শফি পুলিশের কাজ চাপতে ডিসাইড করেন। উনি রওজান পুলিশ স্টেশনে যেয়ে গত 10 দিন ধরে ওনাদের সাথে চলতে থাকা সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায়। পুরো ঘটনাটা ক্রমাগতভাবে শুনে পুলিশ অধিকারীরা এফআইআর রেজিস্টার করে তদন্ত আরম্ভ করেন। তদন্ত শুরু হওয়ার পর পুলিশদের তেমন কিছু সন্দেহজনক তথ্য হাতে আসছিল না। কিন্তু তখনই নাহিদার মনে পড়ে যে শিবলি ওনাকে 2 মাস আগে একবার বলেছিল যে পোল্ট্রি ফার্মে ওর আন্ডারে কর্মরত 6 জন কর্মচারীর কোনো এক কারণে শিবলির সাথে ঝগড়া হয়েছিল। এই ঝগড়াটা পরে মিটমাট হয়ে যায়, আর সেই জন্যই শিবলি বা ওর পরিবার এই ঘটনাটার উপর এতটা ধ্যান দেয় না। এই ঘটনাটা শুনতেই পুলিশ এই তথ্যটার ভিত্তিতেই নিজেদের তদন্ত আরম্ভ করে। একটুও সময় নষ্ট না করে পুলিশ সোজা পোল্ট্রি ফার্মে যেয়ে পৌঁছায়, যেখানে শিবলি চাকরি করত। ফার্মে যেয়েই সেখানে কাজ করতে থাকা 6 জন কর্মচারীদের পুলিশ গ্রেপ্তার করে নেয়, যাদের সাথে শিবলির ঝগড়া হয়েছিল। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে তো এরা সবাই নিজেদেরকে নির্দোষ বলেই দাবি করছিল, কিন্তু পুলিশ যখন আরো শক্তভাবে জিজ্ঞাসাবাদ করে 6 জনের ভেতরে 4 জন অভিযুক্ত শিবলির অভিযোগটা মেনে নেয়। এই 4 জন অভিযুক্ত ছিল উমংচিং মার্মা, সুইচিংমুং মার্মা, আংথুমুং মামা আর উকিয়াথমাই মামা। পুলিশ এই 4 জনকে শিবলির অপহরণের অভিযোগে গ্রেফতার করে, কিন্তু এখনো শিবলির কোনো হদিশ মেলে না। এই 4 জনকে শিবলির লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করলে এরা কেউই নিজের মুখ খোলে না। এরপর 2-4 দিন জেলে রেখে এদেরকে অনেক মারধর আর টর্চার করার পর ফাইনালি এদের মধ্যে 2 জন কিছু কিছু বলা আরম্ভ করে। তারপর 11 সেপ্টেম্বরে এরা সবকিছু বলতে শুরু করে। 28 অগস্টের রাতে শিবলি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কিভাবে এই 6 জন 2 মাস আগের ঝগড়ার প্রতিশোধ নিতে শিবলিকে করে। প্রথমে তো কিডন্যাপারদের উদ্দেশ্য ছিল যে ওরা শিবলিকে মারধর করে বদলা নেবে, তারপর ওর পরিবার থেকে কিছু টাকা আদায় করে ওকে ছেড়ে দেবে। কিন্তু এরই মধ্যে শিবলি এদের মধ্যে 2 জনের চেহারা দেখে নিয়েছিল। এরপর ওকে ছেড়ে দেওয়াটা অপহরণকারীদের জন্য রিস্কি হয়ে যাবে, কারণ শিবলি যে পুলিশদেরকে সব বলে দিলে ওরা ধরা পড়ে যাবে। সেই জন্যই ওরা ছুরি দিয়ে কুপিয়ে শিবলিকে তখনই করে দেয়। পুলিশ যখন ওদের শিবলির দেহটার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ওরা বলে যে শিবলির বডিটা ওরা টুকরো টুকরো করে রওজানের পাহাড়ে ফেলে দিয়েছে। পুলিশ এই অভিযুক্তদের নিয়ে যেয়ে সেই পাহাড়ে তল্লাশি করাতে সেখান থেকে ওনারা শিবলির কয়েকটা বডি পার্ট আর হাড্ডি উদ্ধার করেন। এরপরেই পুলিশ এই 6 জনকে শিবলির থেকে খুনের অভিযোগে কেস রেজিস্টার করে ফেলে। কিন্তু তার কিছুদিন পর আরও একটা হাড়হিম করা তথ্য সামনে আসে। উমংচিং মার্মা পুলিশদের জানায় যে প্রথমে তো ওর শিবলির সাথে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু 2 মাস আগে ঘটা 2 জনের মধ্যে ঝগড়া থেকে ও এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে শিবলিকে মারার পর ওরা শিবলির দেহর অর্ধেকটা রান্না করে খেয়েছিল, আর বাকি অর্ধেকটা ওরা পাহাড়ে ফেলে এসেছিল। যেই এই কথাটা মিডিয়াতে আসে, পুরো বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়ে গেছিল। মানুষের ভেতরে এই 6 জনের প্রতি রাগ চরম সীমায় পৌঁছে যায়। তারপর 11 সেপ্টেম্বরে যখন উমংচিং মার্মা আর বাকি অভিযুক্তদের পুলিশ নিয়ে যাচ্ছিল, সেই সময় একদল মানুষ পুলিশ ভ্যানটাকে ঘেরাও করে উমংচিং মার্মাকে ভ্যান থেকে বার করে ওকে পিটিয়ে ফেলে। কিন্তু বাকি অভিযুক্তদের পুলিশ কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। বর্তমানে এই 5 জন অভিযুক্ত জেলে রয়েছে আর কোর্টের থেকে রায়ের অপেক্ষা করছে। এই কেসে সবথেকে বড় শাস্তি পেয়েছে শিবলির মা বাবা,
যারা নিজেদের জীবনে সবথেকে বড় সম্পত্তি হারিয়ে আজ দিশেহীন জীবন যাপন করছেন। কোর্ট যেন ওনাদের সঠিক ন্যায় দেন, এই আশাই থাকলো। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।